আচ্ছা জাহাঙ্গীর ভাই, এই যে 350 প্রায় মামলা, আমার বাসার ড্রাইভার, দারোয়ান, পিয়ন সবাই জেল খেটেছে। কখনো কি মনে হয়েছে রাজনীতি ছেড়ে দিই? আরেক রহমান ফোন করে আমাদের সাথে কথা বলতেন, বিভিন্নভাবে বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ করতেন। রিমান্ডে কি আচরণ হতো আপনার সাথে? এই তো প্রায় 350 মামলার আসামি এবং গত 16 বছরে জেলেই থেকেছেন প্রায় 2.5 বছর। ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি এবং সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাবেক সভাপতি এবং আহ্বায়ক, এবং বর্তমানে বিএনপির উত্তরের যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর আমাদের সঙ্গে আছেন। জাহাঙ্গীর ভাই, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমার মতো একজন ক্ষুদ্র বিএনপির কর্মীকে আপনাদের স্টুডিওতে ডেকেছেন। দর্শক, আমাদের গুরুত্বপূর্ণ অতিথিকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম, এবার আমাকে একটু পরিচয় করিয়ে দিই। আপনাদের স্বাগত নিউজ 24 ডিজিটাল প্ল্যাটফর্মের আমাদের স্টুডিওতে রহমানির সঙ্গে অনুষ্ঠানে, এবং আপনাদের সঙ্গে আছি আমি কাইসার রহমানি। আমি প্রশ্ন করব, আপনি প্রশ্নগুলো খুব সহজ, আপনার কমন পড়বে। আচ্ছা, আপনি দ্রুত উত্তর দেবেন, এক কথায়, বেশি কথা বলা যাবে না। রাজনীতি নাকি পরিবার? রাজনীতি। আপনার প্রিয় রাজনৈতিক স্লোগান কি? জিয়ার সৈনিক এক হও। যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী হয়ে যান, প্রথম সিদ্ধান্তটা কি নেবেন? এটা চিন্তা করে দেখিনি, আমাদের তারেক রহমান সাহেব হবেন ইনশাল্লাহ। জেলে তো গেছেন অনেকবার, সবচেয়ে কোন জিনিস মিস করেছেন বেশি? তখন অ্যাকচুয়ালি জেলে গেলে পরিবারকে বেশি মিস করা হয়। রাজনীতি করতে গিয়ে সবচেয়ে মজার ডাকনাম, এটা তো আমরা জানি যে এক একজনের নাম। আমার নাম হলো ভিপি জাহাঙ্গীর। ভিপি জাহাঙ্গীর, ওটাই বেশি আসলে স্বাচ্ছন্দ্য ফিল করি এবং মানুষ বলে খুব ভালো লাগে এটা, কারণ আমার প্রথম অর্জন ভিপি জাহাঙ্গীর। বই পড়তে ভালো লাগে নাকি সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে? আসলে অ্যাকচুয়ালি বই আমার পড়ার খুব একটা অভ্যাস নাই, তাও চেষ্টা করি, যেহেতু রাজনীতি করি কিছু বইয়ের সাথে থাকার চেষ্টা করি। যদি রাজনীতি বাদ দিতে হতো তাহলে কি করতেন? মরে যেতাম। মিছিলের সময় বেশি স্লোগান দেন নাকি সেলফি তোলেন? আমি তো আপনারা দেখেছেন, সেই আপনি আমাকে কত বছর যাবত চিনেন, আমি কিন্তু স্লোগানে বিশ্বাসী। আমি নিজেই স্লোগান দেই, স্লোগান ধরি এবং আরেকজনকে স্লোগান ধরাই। আচ্ছা, পুলিশের গাড়ি দেখলে আগে কি মনে হয়, দৌড় না ডায়লগ? এক এক সময় এক এক রকম। ধরুন, যখন দেখি যে এই সময় আমাকে দৌড় দেওয়াই শ্রেয়, তখন দৌড়ের কথা চিন্তা করি। আর যখন দেখি যে না, এখন আমাকে ডায়ালগ দেওয়া শ্রেয়, তখন ডায়ালগ দিই। এখন মনে করেন জেলে তো আপনি অনেক দিন ছিলেন, জেলের ভেতরে যদি কোনো খাবার সংগ্রহকারী অ্যাপ ব্যবহার করার সুযোগ থাকতো, তাহলে প্রথমে কি অর্ডার করতেন আপনি? ডিম বোনা, ডাল বোনা। ডিম ভুনা ডাল ভুনা। যদি আপনার প্রিয় স্লোগানটা গান বানাতেন, তাহলে কোন গায়ককে দিয়ে এই গানটা তৈরি করতেন? সেটা দায় বচ্চকে দিয়ে করতাম। যদি হঠাৎ করে আপনাকে বলি রাজনীতি ছাড়েন, হিরো হন, কোন হিরোর জায়গায় আপনি নিজেকে বসাবেন? আমি রাজনীতি ছাড়তেও পারবো না, হিরো হতে পারবো না। আমাকে রাজনীতির জায়গাটা, রাজনীতি যাতে সুন্দরভাবে করতে পারি সেই সুযোগটা করে দেন। আমি শুরুই করেছিলাম মামলা দিয়ে। আচ্ছা জাহাঙ্গীর ভাই, এই যে 350 প্রায় মামলা, সপ্তাহে দিন হচ্ছে 7টা দিন, আর 5 দিন কাজ হয়, তো এত মামলা কিভাবে সামলাতেন? মানে মনে থাকতো আপনাদের, বা কিভাবে এই আদালত এবং বাসা, পার্টি অফিস, আবার বাসা, আবার আদালত? আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেদিন বাড়ির থেকে তাকে বের করে দিল, আমি কথাটা এইভাবে বললাম, যেদিন বাড়ির থেকে বের করে দিল সেদিন থেকে আমাদের মামলা শুরু হয়েছে। তো দেখেন, আমার 329টি মামলা, আমার 2টি মামলা সাজা হয়েছে। মামলা কোর্টে যায়, উকিল আছে, আমাদের নিজস্ব উকিল আছে, দলীয় উকিল আছে, তারা আমাদের ব্যাপারগুলো দেখে। তো এখন মূল জায়গাটা হলো যে আমরা যখন জেলে থাকি, তখন যাদের অতিরিক্ত মামলা থাকে তখন তাদের জন্য খুবই পীড়াদায়ক হয়ে যায়, ঘটনাটা খুবই কষ্টকর হয়ে যায়। প্রতিদিন ভোর 4টার সময় আমাদেরকে ঘুম থেকে উঠে 6টার মধ্যে গাড়ি ছাড়ে, আমরা কোর্টে আসি। এখান থেকে যেতে হয়, আমরা কোর্ট শেষ করে কখনো 6টায় রওনা করি, কখনো 7টায় রওনা করি, কখনো 9টায় রওনা করি, আমরা সেখানে যেতে 12টা বেজে যায়। রাজনৈতিক কারণে আত্মগোপনে থাকতে হয়। তো এই যে 16 বছর নিজেকে বিভিন্ন সময়ে কৌশলগত কারণে লুকিয়ে রাখা, কোথায় থাকতেন, কিভাবে থাকতেন?
যে ভুক্তভোগী সে সারা বোঝে না এটা কত কষ্টকর। এবং আমি কিন্তু সেই 8-এর পর থেকে বিশেষ করে 1 বছর হয়তো বাসায় যেতে পেরেছি, কিন্তু তারপরে ম্যাডামের বাড়ি থেকে যেদিনকে বের করে দিল 10-এর পরে, তারপরে আমি বাসায় যেতে পারিনি। আমি আমার আত্মীয়র বাড়িতে যাচ্ছি, আমি আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি, কেন যেন তারা আমার সাথে সেই বিহেভটা করতেছে না। কষ্টের দিনের কথা বলতে পারবেন যে যেদিন খুব কষ্ট পেয়েছেন এই আত্মগোপনে থাকা অবস্থায়, এমন কোনো ঘটনা? আমি জেলে আছি, আমার প্রতিদিন রাত্রে 3 বার করে আমার বাসায় পুলিশ যায়। এটা পেপার পত্রিকা আসছে, মিডিয়াতে এসেছে। আপনার রাত্রে 12টার সময় একটা গেলো, 3টার সময় একটা গেলো, ভোর 6টার সময় একটা গেলো। আমার ওয়াইফ আর 2 বাচ্চা ছাড়া বাসায় আর কেউ থাকে না। আমার বাসায় কিন্তু কোনো কাজের লোকও থাকতে পারে নাই। আমার বাসার ড্রাইভার, দারোয়ান, পিয়ন সবাই জেল খেটেছে। আর একদিন আমি খুবই ভয় পেয়েছি, যেদিন আমাদের খিলগাঁয়ের ছাত্রনেতা সুজনকে যেদিন জনিকে যেদিন ক্রসফায়ার দিল, সেদিন রাত্রে 2টার দিকে আমাকে আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ফোন দিলেন। ফোন দিয়ে উনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় আছো? আমি বললাম যে আমি যেখানে আছি একটা ব্যাচেলার বাসায়, আমরা 7-8 জন একসাথে আছি। তখন বলল যে তুমি একটা ফ্যামিলি বাসায় চলে যাও, হয়তো ওনার কাছে কোনো মেসেজ আছে, এবং আমি জানি যে আমাকে ধরতে পারলে তখন মেরে ফেলবে। তো সেই ক্ষেত্রে উনি যখন আমাকে বললেন, তা আমি খুঁজতেছি যে আমি কার বাসায় যাব, কোথায় যাব। আমি একটা লোককে খুব একটা চিনতাম না, তার সাথে হঠাৎ করে আমি কথা বললাম যে ভাই, আমার তো আসলে এখন খুব বিপদ, তো আমাকে একটু সহযোগিতা করতে হবে। তো কী সহযোগিতা? আমি বললাম যে আমি একটা ফ্যামিলি বাসায় থাকতে চাই, অর্থাৎ আমি কোনো আত্মীয় স্বজন বা আমার খুব ক্লোজ আত্মীয় যারা আছে তাদের বাসা বাড়ি তো সবাই চিনে বা মাইন্ডে আইডিয়া করতে পারবে। আপনি যেহেতু আমার ওরকম ক্লোজ না, আপনি যদি একটা আমাকে থাকার সুযোগ করে দেন আপনার বাসায়। মানে সেই মুহূর্তটা যেখানে আপনি জীবনটাই হয়তো হারাবেন, সেখানে আপনি ফোনে এগুলো বলছেন? সেগুলো বলতেছি। পরে বলার পর উনি বললো আপনি একটু আসেন। পরে আমি ওনার সাথে গুলশানে গিয়ে দেখা করলাম। দেখা করার পরে উনি এক বাক্যে স্বীকার করে নিল, এক বাক্যে বলে দিল যে ঠিক আছে, আপনি আমার বাসায় থাকবেন। তো যাই হোক, আমি কৃতজ্ঞ সে ফ্যামিলিটার কাছে। সে আমাকে ভাইয়ের মতো করে দেখেছে। তার পরিবারের প্রতিটা মানুষ, তার ওয়াইফ, ভাবি আর কি, তার 2টা বাচ্চা আমাকে খুবই ভালোভাবে নিছে আর কি। তো যাই হোক, দীর্ঘদিন সেই আন্দোলনটা, ওই 14-র সেই আন্দোলনের থেকে গিয়া আমি সেই ওনার বাসায় থেকে কাজ করেছি। সমস্ত কষ্ট আমরা ভুলে গিয়েছি যখন আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফোন করে আমাদের সাথে কথা বলতেন, বিভিন্নভাবে বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ করতেন এবং বলতেন যে তোমাদের কষ্ট হচ্ছে, বা আমরা সেটা ভুলে যেতাম। এবং আমরা যখন দেখি যে আমাদের সে তো এই জিয়া পরিবার, আমাদের আর জিয়া পরিবার, আমরা ওই পরিবারের সন্তান, ওই পরিবারের কর্মী, কিন্তু বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ওনাদের প্রতি যে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, এবং ওনাদের প্রতি যে অন্যায় করছে রাষ্ট্র সরকার, ওগুলোর কথা চিন্তা করলে আবার আমাদের মনে হয় যে না, আমরা অনেক ভালো আছি, বা আমাদের এই কষ্ট সেটা আমাদের আর কিছু মনে হয় না। যখন ম্যাডামের কথা চিন্তা করি যে ম্যাডাম কীভাবে সাজা দিল, কীভাবে জেলখানা রাখলো, তারেক রহমানকে কীভাবে দেশ থেকে বিদেশে থাকতে বাধ্য করতেছে, এই সমস্ত জিনিস চিন্তা করলে আমরা কর্মী হিসাবে আবার একটু উজ্জীবিত হই যে না। কোনো ঘটনা আছে আপনার যে ছেলে মেয়ে আপনি দূরে, খুব ভাবিয়েছে আপনাকে, অন্তরটাকে কাঁদিয়েছে দূরে, এরকম কোনো একটা? এটা হয় যে আমার বড় বাচ্চাটা যখন প্রথম লন্ডনে যায় লেখাপড়া করার জন্য, তখন আমি আমার বাচ্চাটার সাথে দেখা করতে পারিনি। তো আমার বাচ্চারা চলে যাবে একা, তো আমার খুব কষ্ট লাগতেছে যে বাচ্চাটার সাথে দেখা করতে পারতেছি না। আর ছোট প্লেনে যাবে একা সেই লন্ডনের মতো জায়গায়। তো যাই হোক, পরে খালি ফোনে কথা বললাম, এই তো, আসলে বলার কিছু নাই। তখন খুবই কষ্ট পাইছি আর কি, যে আমার একবার গুলশানে বনানীতে এক বাসায় আমি পালায় আছি। তো আমার ছোট বাচ্চারা তখন বাচ্চাটা এক জায়গায় বনানীতে এক জায়গায় টিউশন পড়তে যায় আর কি, প্রাইভেট পড়তে যায়। তো দুর্ভাগ্যজনকভাবে হোক আর সৌভাগ্যজনকভাবে হোক, আমি যেই বাসায় পালায় আছি ওই বাসার একটা বাচ্চা আমার বাচ্চার বন্ধু। অল্প দিন ছিলাম সেখানে। তো ওরে খুব বলে দিতাম, আমি যে তোমাদের বাসায় আছি, তুমি কিন্তু তোমার বন্ধুর সাথে আলোচনা করো না, মানে আমার বাচ্চা জামাইয়ের সাথে আলোচনা করো না। তো ও কখনো আলোচনা করে নাই, কিন্তু আমি জানলাটা দেখতাম, যতক্ষণ গাড়িটা মানে গাড়িটা যতক্ষণ দেখা যেত তখন তাকায় থাকতাম, কিন্তু বাচ্চা দর বুঝতেছে না। তো আসলে এগুলো অনেক কষ্টকর ব্যাপার আছে, যেগুলা মানে ধৈর্য ধরা ছাড়া আর আল্লাহকে ডাকা ছাড়া কিছু করার ছিল না। এই জায়গাগুলো অনেক কষ্টকর ছিল। আপনার বাচ্চাটাকে দেখতেছেন, কথা বলতে পারতেছেন না, ধরতে পারতেছেন না, কিন্তু আপনি দেখতেছেন, বাচ্চা কিন্তু জানতেছে না।
যতক্ষণ জানলা দিয়ে তাকায় থাকতাম, যে গাড়িটা যতক্ষণ দেখা যেত তাকায় আছে, এরকম আর কি। রিমান্ডে কি আচরণ হতো আপনার সাথে? নির্যাতন হতো? রিমান্ডে সত্যি বলতে কি, রিমান্ডে যখন আমি 2012-তে যখন রিমান্ড কেটেছি, তখন আমি আবারও বলছি যে তখন যেহেতু সাহারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, সেখানে আমাকে অনেক রকম অত্যাচার করা হয়েছে এবং বিশেষ করে আমাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। 24-এ যখন আবার 22শে জুলাই যখন অ্যারেস্ট হলাম, তখন অনেক নির্যাতন করেছে হারুনের নেতৃত্বে, এবং আমরা বুঝতেই পারতাম না কে আমাদের নির্যাতনটা করতেছে। যখন রুমে আমরা থাকতাম, আমরা এখানে অনেক নেতাকর্মী ছিল, সেখানে সিনিয়ররা অনেকেই ছিল, আমাদের লেভেলে অনেকে ছিল। তো সেখানে দেখা গেলো আপনার এসে চোখ বেঁধে, পিছনে হাত করা বেঁধে চোখ বেঁধে দুজনে ধরে নিয়ে যেত, নিয়ে কোন জায়গা থেকে কোন জায়গায় নিত, কোন জায়গা থেকে কোন জায়গায় নিত, আমরা কিছুই বুঝতাম না। তখন দেখা গেলো হঠাৎ করে এক জায়গায় নিয়ে দাঁড় করা রাখতো, হঠাৎ করে বলতো বসেন। তো আমরা তো দেখতেছি না, আমাদের পিছে হাত বাঁধা, সামনে চোখ বাঁধা, আমরা তো দেখছি। আমরা বসলাম, বসার পরে হঠাৎ করে দেখা গেলো যে ইলেকট্রিক শক দিচ্ছে। তারপর ইলেকট্রিক শক দিয়ে আবার দেখা গেলো আমাদের হ্যাং করে, কিসের সাথে হ্যাং করে সেটা আমাদের চোখ তো বাঁধা, হাত করা পরানো অবস্থায় আমার হ্যাং করে দিয়েছে। সেখানে তারপরে যেভাবে নির্যাতন করা দরকার সেভাবে পায়ে মারতেছে, পাশায় মারতেছে, এভাবে সব জায়গায় শরীরে বিভিন্ন জায়গায় তারা মারতেছে, অনেক নির্যাতন করেছে। অনেক সময় দেখা গেলো যে প্লাস নিয়ে এসে নখ টান দিতেছে, হয়তো নখ কখনো উঠে ফেলছে বা কখনো এভাবে টানার চেষ্টা করতেছে। এইভাবে অনেক রকম নির্যাতনের শিকার হয়েছে। যে তাদের কথা ছিল একটাই, যে তোমরা বললো তোমরা যে স্টেটমেন্ট দাও যে তোমরা তারেক রহমানের নির্দেশে এই সমস্ত কাজগুলো করতেছো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা নাই, তাহলে আমরা মারধর করবো না, আমরা 164 করবো কোর্টে গিয়ে, তোমাদেরকে আমরা ছেড়ে দিব। পারিবারিক দায়িত্বগুলো পালন করতেন কিভাবে? আত্মগোপনে থাকা, জেলে থাকা, বাইরে থাকলে জেলে যেতে হয়, আবার কৌশলগত কারণে আত্মগোপনে যান। পারিবারিক দায়িত্বগুলো কিভাবে পালন করছেন এই গত 16-17 বছর? আসলে পারিবারিক দায়িত্বগুলো বলতে, পারিবারিক দায়িত্ব পরিবারের লোকজনকে পালন করা হতো। বিশেষ করে আমরা যারা রাজনীতি করি, আমাদের প্রতিটা পরিবারের দায়িত্ব কিন্তু আসলে আমাদের ওয়াইফদেরই নিতে হয় বা আমাদের সন্তানদেরকে নিতে হয়। কিন্তু আমার বাসার ড্রাইভার থেকে শুরু করে ড্রাইভার, কাজের লোক, দারোয়ান, পিয়ন সবাই আমার বাসায় জেল খেটেছে। একজন মানুষ নয় যে জেল খাটে না, এমন কোনো ছেলে মানুষ নয় আর কি। শুধু আপনার বাসায় বা আপনার সাথে জড়িত বলি সেরকমই। এরকম গ্রেপ্তারের কোনো ঘটনা আছে যেটা আপনাকে খুব, প্রত্যেকটা গ্রেপ্তারই তো আপনাদের জন্য অবশ্যই কষ্টদায়ক, আপনার কাছে মনে হয়েছে যে এটা মানে মানুষ হিসেবে আপনার অন্তরে লেগেছে যে আমার সাথে এই আচরণ করলো, এরকম কোনো একটা স্পেসিফিক ঘটনা? হ্যাঁ, সেটা তো আমরা গ্রেপ্তার হয়ে ধরেন একটা সিপাহি যদি আইসা আমাকে একটা বাজে কথা বলে, আমি তো একটা রাজনীতি কর্মী, আমি একটা কলেজের ভিপি ছিলাম, তার মানে একটা কনসিয়াস পিপুলের নির্বাচিত ভিপি ছিলাম আমি ব্যক্তিগতভাবে। তারপরে ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম, যুব দলের প্রেসিডেন্ট ছিলাম, এখন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক। তো আমাকে যদি ধরেন একটা সিপাহি লেভেলের লোক এসে একটা চর মারে, তখন আপনার কাছে কেমন লাগবে? এরকম কি হয়েছে? এরকম হয়েছে। বা একটা সাব ইন্সপেক্টর লেভেলে ছেলে যদি এসে একটা চর মারে, তাহলে কেমন লাগবে? আমি 12তে যখন রিমান্ডে আসলাম উত্তরা থানায়, তখন এক দারগা এসে বলতেছে হাত ধরে, ভাই আমার তো উপর থেকে নির্দেশ আপনাকে গায়ে হাত দিতে হবে। আপনাকে বলছে যখন আপনি দেন, ভাই আমি তো আপনার গায়ে হাত দিতে পারবো না। বিশ্বাস করেন আমি জানি না, সেই লোকটা বলার পর 1 ঘন্টার মধ্যে দেখি ওরা এখান থেকে সরাই দিছে এবং অন্য আরেকজনকে দিছে। 18 আসনে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী। জনগণকে আপনার আসনের ভোটারদের কি প্রতিশ্রুতি দিবেন? মানে কেমন এস এম জাহাঙ্গীরকে তারা দেখবে যদি এস এম জাহাঙ্গীরের সেই সুযোগ হয় তাদের সেবা করার? ধন্যবাদ আপনাকে। প্রতিটা রাজনৈতিক কর্মীরই একটা টার্গেট থাকে, একটা ইচ্ছা থাকে। তা আমার প্রথম থেকেই ইচ্ছা যে আমি, আল্লাহ যদি সুযোগ দেয়, আমি জাতীয় সংসদ নির্বাচন করব, একটি এলাকার প্রতিনিধিত্ব করব। আর এলাকার প্রতিনিধিত্ব করা মানেই ওই এলাকার জনগণকে সেবা দেওয়া, ওই এলাকার জনগণের জন্য কাজ করা, ওই এলাকার জনগণকে ভালোবাসা। কিন্তু ঢাকা 18 আসনে যে জনগণ যারা ওখানে বসবাস করেন, সেই সম্মানিত জনগণ, তাদের প্রতি আমার আলাদা একটা রেসপেক্ট আমার আছে এবং আমি চেষ্টা করি সবসময় সেই রেসপেক্টের জায়গায় তাদেরকে রাখতে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সুযোগ দেয়, তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন ইনশাআল্লাহ, আমি আমার সর্বোচ্চ দিয়ে আমার ওই এলাকার মানুষকে কিভাবে খুশি রাখা যায়, এলাকার মানুষকে কিভাবে ভালো রাখা যায়, সন্ত্রাস মুক্ত রাখা যায়, চাঁদাবাজ মুক্ত রাখা যায়, দখলদারি মুক্ত রাখা যায়, অতীতে যেটা হয়েছে, এবং ডেভেলপমেন্টের ব্যাপারে বলেন, সেখানে স্বাস্থ্যসেবা কিভাবে দেওয়া যায়, এইভাবে কিছু পরিকল্পনা অবশ্যই আমার আছে এবং সেইভাবে চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য এখনও যখন এলাকায় যাই,
আমাদের এলাকার জনগণ বিএনপিকে অনেক ভালোবাসে, বিএনপির কর্মী হিসাবে আমাকে অনেক ভালোবাসে ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, আপনাকে দেখলেই আমার এই প্রশ্নটা আমার ভেতরে আসে এবং অনেকের ভেতরেই আসে, এবং কথা বলে যেটা বুঝলাম বা আগে থেকে জানতাম যে আপনার ছেলে মেয়েও তো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। আপনার বয়স কত? আমার বড় মেয়েটা লন্ডন কিংস কলেজ থেকে লেখাপড়া শেষ করে এসে এখন বাংলাদেশে চাকরি করতেছে। আর ছোট মেয়েটা ইন্টারমিডিয়েট পড়ে, ও কোরআনে হাফেজ, ইংলিশ মিডিয়ামে পড়ে, কোরআনে হাফেজ। আমার বয়স কত হবে আপনি বলেন? অনেক হবে, কিন্তু আপনাকে তো ইউনিভার্সিটির ছাত্র মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কতদিন হায়াত রাখছে আমি জানি না, আপাতত আমার বয়স 56 চলতেছে। কিন্তু আপনাকে ইউনিভার্সিটির ছাত্র মনে হয়। তো আরেকটু প্রশ্ন করি আর কি, তো এটা কিভাবে মানে এই চিরতরুণ? না, আমি তরুণ না, চুল টুল পেকে গেছে তা চুলটা আর চুল পাকাতে আমি খুশি। আমি যখন 2008-এ ম্যাডামের টেবিলে গেলাম, আমি নমিনেশন চেয়েছিলাম, ম্যাডাম আমাকে বলে, এই তুমি বাচ্চা ছেলে, তুমি এখন কেন ইলেকশন করো, তুমি ভাইয়ার সাথে ইলেকশন করবা। ম্যাডাম এই কথা বলে হেসে দিয়েছে, এবং আমাদের স্টার্টিং কমিটির সবাই ছিলেন যে তুমি ভাইয়ার সাথে ইলেকশন করো, তুমি এখন কেন নমিনেশন চেয়েছো। আবার ম্যাডাম এখনও মাঝে মধ্যে দেখলেই বলো ওরা তো বাচ্চা। আমরা অবশ্যই ম্যাডামের কাছে বাচ্চা, কিন্তু চুল পাকাতে মনে হয় যে না, আমাকে ম্যাডাম বাচ্চা হিসাবে ট্রিট করলো, আমি তার সন্তান, তিনি আমাকে সেভাবে ট্রিট করবে, এটা ঠিক আছে, এটা আমি খুব হ্যাপি, আমি খুব গর্ববোধ করি। কিন্তু এটাও বুঝবে যে ওর বয়স হয়েছে, এখন তাকে নেতৃত্ব দেওয়া উচিত এবং জনগণের সেবা করার জন্য দায়িত্ব দেওয়া উচিত। এটাতে ভেবে খুব খুশি হই আর কি। যাক, আমরাও চাই আপনি ভালো থাকেন এবং এইরকম চিরতরুণ সজীব থাকেন। দর্শক, আমি কাইসার রহমানী আপনাদের সঙ্গে ছিলাম রহমানীর সঙ্গে অনুষ্ঠানে। নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং আগামীতেও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো অতিথির মাধ্যমে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।